প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে। আজকে বিবিসির সঙ্গে আমাদের মহাপণ্ডিত সাবেক উপদেষ্টা, আইন উপদেষ্টা তিনি আসিফ নজরুল একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেন বস্তা ভরে মিথ্যে কথা নিয়ে তিনি বিবিসির সামনে হাজির হয়েছিলেন। কাদির কল্লোল একজন প্রথিতযশা সাংবাদিক, তিনি সেই সাক্ষাৎকারটি নিয়েছেন। মানে বিষয়টিকে এরকম বলা যায় যে ধান্দাবাজি কাকে বলে, কত প্রকার ও কি 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 সুন্দর করে একেবারে নিপুণ ভাবে শিল্পীর তুলিতে একে একে মিথ্যা কথাগুলি আসিফ নজরুল বলে গেলেন। বাটপাড়ির জন্য, ধান্দাবাজির জন্য, প্রতারণার জন্য যদি কাউকে কোনো পুরস্কার থাকে, সেই পুরস্কারটি নিঃসন্দেহে আসিফ নজরুল পেতে পারে। আচ্ছা, 5 আগস্ট শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে ভারতে চলে যান, স্বেচ্ছায় যাননি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ভারত পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি বলি সেটা আরেকটি মিথ্যা কথা। শেখ হাসিনা পালিয়ে যায়নি, যে পালিয়ে যায় তাকে কেউ দেখে না। আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা, বড় বড় নেতারা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যায়নি। শেখ হাসিনা প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টারে চড়ে, তারপর বিমানে ভারতে গিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতা করে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য, যে ধরনের কথাই বলা হোক, শেখ হাসিনাকে বাঁচানোর জন্য হোক বা শেখ হাসিনাকে দেশে থাকলে হয়তো পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে, সেই কারণে হোক, শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন সকলের সামনে। এবং শেখ হাসিনার চলে যাওয়ার দৃশ্যটি বাংলাদেশের মানুষ টিভিতে অবলোকন করেছে। এমন কেউ নেই, সেদিন হয়তো অনেকেই খুশি হয়েছেন, অনেকেই আওয়ামী লীগের ভিতরেও হয়তো অনেকেই খুশি হয়েছেন। শেখ হাসিনার 17 বছরের স্বেচ্ছাচারিতার কারণে তার সরকারের পতনটি অনিবার্য হয়ে ওঠে। আমরা যতই মেটিকুলাসলি ডিজাইনের কথা বলি, অবশ্যই সেটি ছিল একটি ষড়যন্ত্র। মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এই সরকারের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালিয়ে যায়নি। পালিয়ে গেলে আমরা হয়তো দেখতাম না। বাংলাদেশের মানুষই শেখ হাসিনার চলে যাওয়ার দৃশ্যটির আই উইটনেস। প্রিয় দর্শক, বলছিলাম আসিফ নজরুল কাদির কল্লোলের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, সম্পূর্ণ সাক্ষাৎকারটি এত সুন্দর করে তিনি মিথ্যে কথাগুলিকে বুনন করেছেন নিখুঁতভাবে। মনে হয় যেন তিনি কিছুই জানেন না, আবার যতটুকু জানেন যেভাবে বর্ণনা করলেন, বোঝা যায় তিনি যেন একেবারে ধোয়া তুলসী পাতা। অন্য অর্থে তিনি যেন বাজা মাছটি উল্টাইয়ে খেতে পারেন না। কিন্তু এই শাক দিয়ে মাছ ডাকার রহস্য ডক্টর আসিফ নজরুল কি বুঝে না? সে জানে না সে কি করেছে? সে জানে না তার কি ভূমিকা ছিল? সে জানে না যে বাংলাদেশের মানুষ তার জানে? আবাল বৃদ্ধ বনিতা, যুবক কিশোর, তরুণ পৌর, সকলেই জানে আসিফ নজরুলকে। এবং
চব্বিশের এই আন্দোলনে তার কি ভূমিকা ছিল? সে যতই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইনিয়ে বিনিয়ে কাদির কল্লোলের বিবিসিতে কথা বলুক, দেশের মানুষ কিন্তু এসব বুঝে। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম যে কাদের কল্লোলের সঙ্গে আলোচনায় সে কত সুন্দর করে, সে কিছুই জানে না। তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি জানতেন কিনা, তিনি কিছুই জানতেন না। অথচ বাংলাদেশের কাগজেও কিন্তু রিপোর্ট হয়েছে ডক্টর ইউনূস যদি না আসেন তিনি প্রধান উপদেষ্টা হবেন। ছাত্রদেরকে মগজ দোলাই, আমি তো সবসময় বলি, আমি একাধিক ভিডিওতে আগেও বলেছি যে এই আন্দোলনে মেটিকুলাসলি ডিজাইনের প্রথম মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস, সেকেন্ড মাস্টার মাইন্ড হলো আসিফ নজরুল। ডিপ স্টেট প্রসঙ্গটা নাই আনলাম, বাহিরের পয়সা, এটা তো প্রেসিডেন্ট ট্রাম্পই বলছে। $29 মিলিয়ন কাকে দিয়েছিল? সুজন, বদিউল আলম মজুমদার, তিনি কে? আলী রিয়াজ কে? খলিল কে? যাই হোক, বিস্তৃত আলোচনা অনেক লম্বা, আমি এত লম্বায় যাব না। আর আমি আসিফ নজরুল নিয়ে এত কথা বলতেও রাজি না, কারণ মিথ্যে কথা বলতে বলতে আসিফ নজরুলের এমন অবস্থা হয়েছে, তার চরিত্র এমনি ফুলের মতো পবিত্র, কিন্তু বললেন যে তা পর্ণ মুভির কণ্ঠ দিয়ে নাকি তার চরিত্র হনন করা হয়েছে, কিন্তু তিনি জানেন না তার চরিত্রটি যে ফুলের মতো পবিত্র, এটা তো নিজেও জানেন। বাংলাদেশের হাই প্রোফাইল কজন মানুষের ব্যক্তিগত জীবন আসিফ নজরুলের মতো, এবং এই আসিফ নজরুল জানেন না তো এত ঘন ঘন আমেরিকা আসলেন কেন তিনি? এর আগে আমি তো তার সঙ্গে দেখা হয়েছে, এক মঞ্চে সে বক্তৃতা করেছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে, নিউ ইয়র্কে 24-এ। সেই মঞ্চে আমিও বক্তৃতা করেছিলাম। শ্রদ্ধেয় মৌলানা আব্দুল হামিদ খান, আমাদের মজলুম জননেতা, তার যে স্মরণ সভা হয়েছিল, এর আগেও আসিফ ঘন ঘন তিনি আসতেন। তার কিছু শিষ্য আমেরিকাতেও রয়েছে, এদের কয়েকজনকে তিনি পরে নিয়েছেন। পাচার, হাজার হাজার টাকা যে পাচার হয়েছে, হাজার হাজার, শুনি তো কোটি কোটি। যাই হোক, সেই টাকা কোথায় কিভাবে আমেরিকায় এসেছে? আচ্ছা ভাই, চুরি করে টাকা কেউ ব্যাংকে রাখে বাংলাদেশে? বিভিন্ন ভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে সেগুলি চালাচালি হয় এবং পাচার হয়ে যায়। আসিফ নজরুলের পোশাক সেইভাবে পাচার হয়ে গেছে বলেই বিবিসিতে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে তিনি 1 টাকাও ধরতে পারবেন না। তাকে ধরতে পারবে কিভাবে ভাই? আপনার চুরি করেছেন, টাকা পাচার হয়ে গেছে, মানি লন্ডারিং। আওয়ামী লীগের টাকাটা কিভাবে হলো? আওয়ামী লীগের কজন নেতার হাজার হাজার কোটি টাকা দেশের ব্যাংকে ছিল, সব টাকা তো পাচার হয়ে গেছে। তা আসিফ নজরুল এগুলি জানেন না? তার কি করতে হবে খুব ভালো করে জানে। এই পোলাপানগুলি 24-এর বিপ্লবের, যাদের পকেটে 5 টাকা ছিল না রিক্সা ভাড়া, তাদের কাছে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। যাক, ওই প্রসঙ্গে যাচ্ছে না, কিন্তু বলছে যে যখন তিনি প্রশ্ন করলেন কাদির কল্লোল, তিনি কিন্তু তাকে চেষ্টা করছেন অত্যন্ত সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে যতটুকু শালীনভাবে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু তার সাংবাদিকতার নীতিমালার ভিতরে থেকেই প্রশ্নগুলি করেছেন। তিনি 5 আগস্টের ঘন ঘন মিটিং ছাত্রদের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন যেন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল একজন ব্যক্তি। আমার কাছে এই জিনিসটা যেন অনেকটা এরকম মনে হয়েছে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর
কতিপয় আর্মি অফিসার যারা নাকি হয়ে উঠেছিল একেবারে বিশাল রাষ্ট্রের হর্তা কর্তা বিধাতা। এই 5 আগস্টের পর আসিফ নজরুলও কিন্তু হয়ে উঠেছিলেন হত্যাকর্তা। তিনি নাকি জানতেনই না, কি সুন্দর ধরা ছোঁয়ার বাইরে। ইউনুস আসবেন, স্যার আসবেন, স্যারের আসাতে তিনি একেবারে খুব আবেগ আপ্লুত হলেন, সে কথাও তিনি বললেন। কোথায় মিটিং হলো, সেনাবাহিনী মানেনি, ইউনুসকে তিনি মানাতে বাধ্য করলেন। মানে কতটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর, তার অবস্থান সেনাবাহিনী থেকে শুরু করে এই বিপ্লবের সর্বত্র কিভাবে সম্ভব হলো, কেন হলো? এই জন্যই এর আগেও আমি একাধিক মিটিং এ বলেছি, আমি কিন্তু তার সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ বিষয়বস্তুতে যাচ্ছি না, আমি জাস্ট বিষয়টিকে ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি, এবং আমি যতটুক তার ধান্দাবাজিটা বুঝতে পেরেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি, অন্য কিছু নয়। সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি নাকি একেবারে ইউনুসকে মানতেন না, তিনি আসিফ নজরুল তাকে বাধ্য করেছেন। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কিন্তু বলেছিল সেনাবাহিনীর অফিসাররা নাকি একেবারে বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে তাদের মেনে নিতে হয়েছিল। এরপরে কি সুন্দর আরেকটি বিষয়, কাদির কল্লুল প্রশ্ন করলেন বিবিসির, বললেন যে না, আপনি তো বলছিলেন যে আল্লাহ যদি আমাকে সুযোগ দিত আমি জনগণের সেবায়, আমি যদি মন্ত্রী হইতাম তো একেবারে দিন রাত জনগণ দিল উজাড় করে কাজ করেন। হ্যাঁ, উজাড় করে কাজ আপনি করছেন, ওদের অপেক্ষা করেছে 16 ঘন্টা 15 ঘন্টা, আসলে তো এত 16 15 ঘন্টা, ভাই 16 ঘন্টা 12 ঘন্টা ডেলি কাজ করছেন কিসের জন্য? মানি 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 মানি, ডলার ডলার ডলার, যত কাজ তত পয়সা, এই জন্য করছেন। সাব রেজিস্ট্রার নিয়েও তিনি প্রশ্ন করছেন, এবং সে বলছে সাব রেজিস্ট্রার ভাই, সাব রেজিস্ট্রারকে বদলি নিয়োগ বাণিজ্য হয়নি, পয়সা কামাননি, তার এই পয়সার বাকি কিছু অন্যরা পায়নি, যারা আপনি বলছেন, আপনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের সবাই আইসা বলতো যে ওকে বাদ দেন, ওকে নিয়োগ দেন, ওকে বহিষ্কার করেন, এই সমস্তগুলো আপনি করেছেন, এবং সবই ছিল পার্সেন্টেজের ভিত্তিতে। কত পার্সেন্ট আমি জানি না, 10%, 30%, 20%, এটা বলার দরকার নেই, কারণ এই সমস্ত উপাধি আগে অন্যরা পেয়ে বসে আছে। আসিফ নজরুলের পার্সেন্টেজটা কত এটা এখন পর্যন্ত জানা যায়নি, ও ভবিষ্যতে হয়তো জানা যাবে। আসিফ নজরুলকে গ্রেপ্তার করলেই তো হয়। আসিফ নজরুলকে দুদক যখন গ্রেপ্তার করবে সব রহস্য তার বেরিয়ে আসবে। পয়সা কোথায় গিয়েছে, তার সহযোগী কারা, কারা আমেরিকায়, কারা অন্য অন্য জায়গায়, তার আত্মীয় স্বজন কোথায়, আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর নিলে পয়সা বেরিয়ে পড়বে। পয়সা বেরোবে না কেন? আওয়ামী লীগের পয়সা বেরোচ্ছে না, কে কোথায় পয়সা রাখছে, কোন ব্যাংকে রাখছে, কোন বিদেশে কার কাছে রেখেছে, ওই আসিফ নজরুলের পয়সাও বেরিয়ে পড়বে। তিনি তো কত সুন্দর করে বললেন, তিনি 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে, ভাই 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করেন তো পয়সার জন্য। সুরভি জামিন হয়ে যায়, আসিফ সে আমাদের সাংবাদিক আনিস আলমগীরের জামিন হয় না। আনিস আলমগীর কিছুদিন আগে বিএনপি সরকারের আমলে মুক্তি পেল। লতিফ সিদ্দিকী, মঞ্জুর আলম পান্না, খুনের আসামি, তারা সন্ত্রাসী। কে করেছে? আসিফ নজরুল। কেউ আইনমন্ত্রী ছিল? আসিফ নজরুল। এমন গাছারা গাছারা ভাবে অল্প কথায় কি সুন্দর সাজিয়ে সাজিয়ে তিনি কথাগুলি বলছেন। আমি জানি না কাদের কল্লুলকে তিনি কতটুকু বুঝ দিতে পেরেছেন, বা জনগণ তার বক্তব্য শুনে কতটুকু তাকে বিশ্বাস করেছে, সেটা ভবিষ্যতেই বলবে। আমরা যদি বলতে পারি যে এইগুলি তার ভণ্ডামি,
তাহলে জনগণ বুঝবে না কেন? আমি তো একটা কথা সবসময় বলি যে আমরা যা বুঝি জনগণ এর চেয়ে কম বুঝে না। মহাপণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। পণ্ডিত হলে জেগে জেগে ঘুমাতে হয়। ওই যে আসিফ নজরুল জেগে ঘুমায়। একটি মানুষ যখন জেগে ঘুমাবে তাকে জাগানো কিন্তু খুব কঠিন। এরা হলো পণ্ডিত। পুরা 24-এর আন্দোলনে এই আসিফ নজরুল কিসের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পড়ানো? শেখ হাসিনার সরকারের শেষ 3-4টি বছর এই আসিফ নজরুল ছাত্রদের মগজ ধোলাই করেছে। যেভাবে জঙ্গিরা মাদ্রাসার ছাত্রদেরকে মগজ ধোলাই করে সন্ত্রাসী বানায়। এবং ডক্টর ইউনুসের সাথে আসেন, স্যার স্যার বলতে তিনি একেবারে অজ্ঞান হয়ে যায়। উনার স্যার ছিলেন। ওই স্যারেরও যেমন শিক্ষা, উনারও তেমনই শিক্ষা। এই স্যার কিচেন ক্যাবিনেট নিয়ে কথা বললো কাদির কল্লোল। কিচেন ক্যাবিনেট পাল্টা প্রশ্ন করলেন, কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট, আমি তো ওইটাকে কিচেন ক্যাবিনেট বলি না, আমি এটাকে কি বলি? সিন্ডিকেট। এই সিন্ডিকেট শেখ হাসিনার আমলে হয়েছিল। এর আগের বিএনপি সরকারের আমলে তখনও সিন্ডিকেট ছিল। ব্যবসায়ীতে যেমন সিন্ডিকেট থাকে, রাজনীতির সিন্ডিকেট বা সরকারের সিন্ডিকেট থাকে। শেখ হাসিনা অত বিভ্রান্ত হলেন কিভাবে? সিন্ডিকেট তাকে করেছে বিভ্রান্ত। এই ডক্টর ইউনুসের একটি সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের প্রধান ছিলই হলো এই আসিফ নজরুল আর শফিক ডাস্টবিন, প্রেস মিনিস্টার। আমি তাকে শফিক ডাস্টবিন তার লাস্ট নেম। তো এই যদি অবস্থা হয়, তাই আপনি আরেকজনের প্রেস কনফারেন্স আছে, আমি তো অবাক হলেন যে বিবিসি তার ইন্টারভিউ কেন নেবে? এই ধান্দাবাজদের ওর তো এখন জেলে যাওয়া উচিত। দুদক এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ইনভেস্টিগেট করে দুর্নীতির, তাদের উচিত আসিফ নজরুলকে গ্রেপ্তার করা, ওকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া। শুনেছি ডক্টর ইউনুসের পুরা ক্যাবিনেটকেই কে জানি আদালতে রিট করেছে নাকি, এরকমই শুনলাম যে তাদেরকে দেশ থেকে বাধা দেওয়া বা নিষেধাজ্ঞা দেওয়া, হুইচ ইজ, এটা আসলে একটি ভালো বিষয়। আমি তো মনে করি ডক্টর ইউনুস থেকে শুরু করে ইউনুস ক্যাবিনেটের সমস্ত উপদেষ্টাদেরকে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা উচিত এবং এদেরকে আইনের আওতায় আনা উচিত, ইনক্লুডিং এই জুলাই বিপ্লবের যে 5-6 জন ছাত্র নেতা ছিল যারা পরবর্তীতে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তাদেরকে, যারা ফকির ছিল এখন আঙ্গুল ফুলে কলা গাছ, ইঞ্জিনিয়ারিং করে 2-1 জন পার্লামেন্টেও এসেছে তারেক রহমানের হাত পা ধরে, ওদের সবাইকে আওতার আনা উচিত আইনের আওতায়। কারণটা হলো কি, জাস্ট সিম্পলি ওদেরকে আর কিছু করার দরকার নেই। জাস্ট সিম্পলি 5 আগস্টের আগে তাদের কতটুকু সম্পদ ছিল আর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত তাদের সম্পদ কত, সেটা ফাইন্ড আউট করা। আরেকটি বিষয়, ওদের আগের চেহারা ছবি, আগের বডি ল্যাঙ্গুয়েজ আর এখনের বডি ল্যাঙ্গুয়েজ যাচাই করে দেখা উচিত। আসিফ মাহমুদ সজীব বইয়া বসে হাঁসের মাংসকে ওয়েস্টিনে গিয়ে মোটামুটি আগের চেয়ে একটু নাদুস নাদুস হয়েছেন, নো ডাউট। এবং তারা ছাত্রনেতারা সবাই বিয়ে শাদী করছেন এবং ভালো করেই বিয়ে করছেন তারা। এই সমস্ত বিষয়গুলি এখন যে নির্বাচিত সরকার, সে সরকারের আমলে এই সমস্ত বিষয়গুলিকে আইনের আওতায় এনে জনগণের কাছে ওদের কি আছে, কি নেই, কি ছিল, সেই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত। প্রিয় দর্শক, বলছিলাম আসিফ নজরুল, আমি আগেই বলছি যে আমি তার, এটা আমার ঘৃণা হয়।
তার এই মিথ্যাচারগুলি নিয়ে কাদের কল্লোলকে যে সমস্ত প্রশ্ন সে যেভাবে উত্তর দিয়েছে সেটার সাথে আমি একেবারেই মনে করি মিথ্যাচার, এটা একটা বাটপারি। আমার বিশ্বাস কাদের কল্লোল নিজেও বিষয়টি বুঝতে পারছেন। কিন্তু আমি একটি বিষয় আপনাদেরকে আরেকটু বিষয় বলতে চাই, আরেকটি কথা এই প্রসঙ্গে। কাদের কল্লোল বাংলাদেশের সাংবাদিকদের মাঝে আমার অত্যন্ত প্রিয়। একবার আমার সাথে বোধহয় নিউ ইয়র্কে ওনার কথাও হয়েছে, দেখাও হয়েছে। উনি অনেক বড় অভিজ্ঞ, ছোট হোক বড় হোক সকলকেই সম্মান করা বা তার যোগ্যতার প্রতি কুর্নিশ করাকেই আমি মনে করি একটি মানুষের যে নীতি আদর্শ হওয়া উচিত। কাদের কল্লোলকে আমি কিন্তু খুব পছন্দ করি একজন ভালো সাংবাদিক হিসাবে। নীতিহীন আদর্শহীন মানুষ সে নয়, নীতিহীন আদর্শহীন সাংবাদিক সে নয়। কিন্তু একটি বিষয় আমাকে খুব সারপ্রাইজ করেছে, কাদের কল্লোল কিভাবে মিস করলেন একটি ভাইটাল প্রশ্ন। সেই প্রশ্নটি হলো, এই ডক্টর আসিফ নজরুল বিপ্লবের আগে থেকেই বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বলে প্রচারণা চালিয়েছিল। কিন্তু কাদের কল্লোল তাকে জিজ্ঞেস করা উচিত ছিল, এই ২৬ লক্ষ ভারতীয়দের কি ধরতে পারছেন? ওরা কোথায়? ওদেরকে কি ভারতে ফেরত পাঠিয়েছেন কিনা? কিন্তু সারপ্রাইজলি এই প্রশ্নটি তিনি করেননি। অনেক প্রশ্ন সমঝোতার মাধ্যমেও হয়, আমি বলছি না যে সব প্রশ্নই মানে এমনও হইতে পারে যে আসিফ নজরুল আগেই ওনাকে বলে দিয়েছে যে এই প্রশ্ন করবেন না, করে আমাকে বিব্রত করবেন না। যারা অনেক সময় অনেক প্রশ্ন তারা করতে চায় না, সাংবাদিকদের আগেই বলে দেয় যে এই এরিয়াটাতে যাবেন না, এই এরিয়াটা আমি বলবো না, আর এই এরিয়াতে গেলে আমি ইন্টারভিউ দিব না, এরকম হইতে পারে। এই জন্য ইন্টারভিউ, হাই প্রোফাইলদের সঙ্গে ইন্টারভিউর এক ধরনের সেট আপও থাকে। বলছি না যে তাদের যার ইন্টারভিউ নেওয়া হবে তার পুরাপুরি সবকিছু মানতে হবে, তা নয়, অন্তত দুই একটি ইস্যু কিন্তু মানতে হয়। এবং এই ২৬ লক্ষ ভারতীয় কোথায় গেল, যে এই প্রশ্নটা কাদের কল্লোল ভুলে গেছিলেন, এটা আমি বিশ্বাস করি না। সেটা হয়তো অন্য সেট আপের কোনো ইস্যু হইতে পারে। তা আমি বলি, এই আসিফ নজরুল বলে না কেন কোথায় ২৬ লক্ষ? ১৮ মাস ক্ষমতায় ছিলেন, ২৬ লক্ষকে ধরতে পারছেন? পাঠাইছেন ভারতে? একবার আমার মনে আছে, সেটা প্রথম দিকে ইউনূস সরকারের ৫-৬ মাসের মাথায় বোধহয় সম্ভবত ঢাকায় এক সাংবাদিক তারা জিজ্ঞাসা করছিল যে ভারতের সাংবাদিক ২৬ লক্ষ লোক কোথায়। তখন তিনি একেবারে মানে বেহায় কাকে বলে একেবারে হাসতে হাসতে বলছিলেন, আরে আমি তখন বলেছিলাম, তখন তো আর আমি উপদেষ্টা ছিলাম না। আপনারা পুরোনো কাগজ উল্টিয়ে দেখবেন, সেটা কাগজেও এসেছে। এমন একটা প্রশ্ন, মানে তাকে আপনি জ্ঞানী বলবেন? বলে আগে যখন বলছিলাম তখন তো আমি উপদেষ্টা ছিলাম না, এখন আমি উপদেষ্টা, বলে হেসে দিলেন। বাস, প্রশ্নের উত্তর হয়ে গেল। এই হইল আসিফ নজরুল। তাই বলছিলাম যে বিগিনিং এ যে ওর পুরা ইন্টারভিউ নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করা, কারণ এই পুরা ইন্টারভিউটাই হলো একটা মিথ্যার বেসাতি। মিথ্যার বস্তা নিয়ে এসে বসছিল গিয়া কাদের কল্লোলের সামনে। তাই এটা নিয়ে আলোচনার কোনো রুচি আমার নেই। দু একটি বিষয় নিয়ে কথা বললাম, পাশে আরো অনেক কিছুই তো আসলো। এই হলো আসিফ নজরুল। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।